আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সিলেটের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টার দিকে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান। এর আগে সকাল 11টায় সিলেটে পৌঁছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও হযরত শাহজালাল এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। খাল খনন কর্মসূচি, নতুন করে স্পোর্টস উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সিলেটের চাঁদনীঘাট এলাকায় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অসুবিধা হয়তো বৃষ্টি না থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি হয়তো আরো অনেক সুন্দর হতো। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পূর্বে যে সকল বক্তা বক্তব্য রেখে গিয়েছেন, ওনারা সিলেট সিটি কর্পোরেশনের অথবা সামগ্রিকভাবে সিলেট জেলার বিভিন্ন বিষয়ে ওনারা আলাপ করেছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা সরকার গঠন করার পূর্বে নির্বাচনী প্রচারণ অভিযানের সময় আমরা আমাদের ম্যানিফেস্টো এবং নির্বাচনী বক্তব্যে অনেকগুলো কথা বলেছিলাম। যেমন একটি কথা বলেছিলাম যে সমগ্র বাংলাদেশেই যেই সমস্যাটি আছে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা সহ সিলেট বিভাগেও এই সমস্যাটিতে আছে। প্রথমেই যেই কথাটি শুরু করেছি যে বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টির কারণে আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আসছি শহরের দিকে, বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে। এবং বৃষ্টি যদি আর একটু বেশি হয়, হয়তো এরই ভিতরে অনেক জায়গা আছে যেখানে কিছু জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরও যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানির, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা। অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা তখন বলেছিলাম যে খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে। এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি।
আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তার উপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। এখানে মুক্তাদি সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছর খানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে ময়লা জমে জমে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকালে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভেতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, কারণ হয় কি বড়রা শিখলেও কিছু শুনলেও সহজে শিখতে চায় না। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়, এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয় সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভেতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটা গেল পরিবেশের কথা। আসুন স্বাভাবিকভাবেই এখানে আপনারা যারা বসবাস করেন, বিভিন্ন সময় আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম, আমি প্লেনে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমি বাই রোড গিয়েছিলাম নির্বাচনী জনসভা করতে করতে, এবং সেদিন আমি বলেছিলাম যে সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয় বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে।
দর্শক শুনছিলেন সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। জানান, বন্ধ চিনি কলগুলো পুনরায় চালু করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবারই আকাঙ্ক্ষা যে এই নতুন সরকার, জনগণের সরকার, এই সময়ে এসে আমাদের এইসব সমস্যার সমাধান হবে। কাজটা সহজ নয়, কঠিন, কিন্তু প্রয়োজন করতে হবে। এই জন্য আমরা গতকাল মে দিবসের সমাবেশ থেকেও বলেছি যে আমাদের এই সরকার যে রাজনৈতিক দলের সরকার, সে রাজনৈতিক দল নির্বাচনের আগে একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেখানে শ্রমজীবী মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য কিছু প্রতিশ্রুতি আছে। আমরা চাচ্ছি যে অন্তত এই প্রতিশ্রুতিগুলির পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হোক। পাহাড়ি ঢল কমলেও সুনামগঞ্জে আবারও শুরু হয়েছে বৃষ্টি। নদীর পানি বৃদ্ধি না পেলেও হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত না থাকায় গত দুদিন হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর সুযোগ পেলেও পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তৈরি হয়েছে আগাম বন্যার শঙ্কা। জেলা কৃষি বিভাগ বলছে, দ্রুত ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বে চাষিরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ বড় হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, হাওরে পানি কতটা বেড়েছে আর মানুষের ভোগান্তি কেমন হচ্ছে জানাবেন। পানি রয়েছে, এখানে পানি এবং বৃষ্টি পানি দুটো মিলে কিন্তু হাওড়ে প্রচুর পরিমাণে পানি বেড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কিশোরগঞ্জে ইতিমধ্যে কিন্তু প্রায় ৭,০০০ হেক্টর জমির বুড়ো ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামন উপজেলায়। নতুন করে আরো কিছু জমি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন যে অপ্রত্যাশিতভাবে এবারে পানি বৃদ্ধি হয়ে কিন্তু প্রস্তুতির সুযোগ কম ছিল, ফলে ক্ষতির পরিমাণে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এদিকে আমার কিন্তু কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে, সেই পয়েন্টে পানি কিন্তু কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো বিপদ সীমার নিচে রয়েছে, তবে যদি এই বর্ষণ যদি মুষলধারে চলতে থাকে তাহলে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কৃষকরা যেটি বলছেন যে ফলন ভালো হলেও অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সামনেই কিন্তু তাদের যে সোনালী ফসল, সেই সোনালী ফসল শেষ হয়ে যাচ্ছে। তাদের সামনে পরিবার নিয়ে বেঁচে থাকা এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফসল ফলাতে নেওয়া হয়েছে ঋণের বোঝা, এবং এই ঋণের বোঝা কিভাবে ছাড়বে সেই দুশ্চিন্তায় কিন্তু কৃষকরা দিন পার করছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে কিন্তু কৃষকরা কিন্তু চরম সংকটের মধ্যে পড়বেন বলে জানিয়েছেন কৃষকরা। ইতিমধ্যে আমার কথা হয়েছে কিশোরগঞ্জ কৃষি উন্নয়ন কৃষি কর্পোরেশনের যে পরিচালক রয়েছেন তার সঙ্গে। তিনি বলছেন যে ইতিমধ্যে কৃষকদের বিষয়টা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং কৃষকদেরকে সরকারি সহায়তা দেওয়ার ব্যাপারে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিরিজের তৃতীয় শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু শনিবার দুপুর 2টায়। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আবহাওয়া পরিস্থিতি এবং দর্শক উপস্থিতি কেমন দেখছেন, এবং এর সাথে জানাবেন দলে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা?
প্রথম বিষয় ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হচ্ছে কি আজকে সারাদিন বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস কিন্তু এখন পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। রৌদ্রোজ্জ্বল একটা আবহ এবং সেই আবহতে হচ্ছে কি নিশ্চিতভাবেই বলা যায় আর বৃষ্টির সম্ভাবনা যদি না থাকে, মানে এই ওয়েদার যদি থাকে তাহলে বৃষ্টি বাধা ছাড়াই হচ্ছে গিয়ে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং সেকেন্ডলি যে বিষয়টি হচ্ছে কি দলে পরিবর্তন আছে। আর দর্শক উপস্থিতি আমার পেছনে দেখছেন একদল মানুষ তারা একদল মানুষ তারা এসছেন, তারা দেশের বাইরে থেকে এসছেন এবং বাইরে থেকে আসার পরে হচ্ছে বাংলাদেশের খেলা দেখতে আসছেন। সো বুঝতেই পারছেন যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ এক ধরনের থাকে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স এবং সার্বিক বিবেচনায় কিছুটা ভাটা তো পড়েছে। কিন্তু তারপরেও বলা যায় যে আজকে যেহেতু ছুটির দিন এবং হচ্ছে গিয়ে শনিবার, হয়তো বিকেল 3টার পরে কিছু দর্শক উপস্থিতি থাকবে। আর তাছাড়াও ভালো। এই ছিল মোটামুটি ভাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।